সবাইকে আজকে লাইভ ক্লাসে শুভেচ্ছা। সবাই ক্লাসে প্রবেশ করেন। আমাদের গ্রুপে ক্লাসের লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে সবাই প্রবেশ করেন। সবাই লাইভ ক্লাসে প্রবেশ করেন। যারা যারা ক্লাসে প্রবেশ করবেন সবাই একটু কমেন্ট করেন, হাজিরা দেন। শম্ভু দাদা, আমি শুনেছি আপনি অনেক জ্বরে ভুগতেছেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, ঔষধ খাবেন আর নিয়মিত ক্লাস করবেন। জ্বর হোক আর যাই হোক, আপনার এক মুহূর্ত নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনি আইন পড়া থামাবেন না। এটাই আপনার ইতিহাস হয়ে থাকবে। যখন আপনি প্রমোশন পাবেন তখন এটাই আপনার জন্য গল্প হয়ে থাকবে যে আমি তীব্র জ্বর নিয়ে পড়ালেখা করে তারপর এই প্রমোশনটা পেয়েছি। ইতিহাস পাগলেরাই তৈরি করে, ইতিহাস সৃষ্টি করে। আমাদের পাগল হতে হবে আইন পড়ার জন্য। সবাইকে ধন্যবাদ আজকের লাইভ ক্লাসে হাজির হওয়ার জন্য। আবহাওয়ার চেঞ্জ, এখানে প্রত্যেকে একটু সচেতন থাকতে হবে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড অলসো ইয়োর ফ্যামিলি। জ্বর হতে পারে, ঠান্ডা লাগতে পারে, আর বিশেষ করে গরমে যারা সরাসরি ফ্রিজের পানি গ্রহণ করেন, ফ্রিজে ঠান্ডা পানি যারা খান, তাদের লাংস ফুসফুসে কিন্তু সমস্যা হবে, ঠান্ডা লেগে যাবে, ওখান থেকে জ্বর তৈরি হতে পারে, এক্সেট্রা অনেক ধরনের। ইমিউন সিস্টেম কমে যাবে। সরাসরি ফ্রিজের পানি খাবেন না, ফ্রিজে রাখা ফল সরাসরি খাবেন না, আইসক্রিম খাবেন না, ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস খাবেন না ঠান্ডা অবস্থায়। প্রত্যেকে একটু সচেতন হবেন, কিন্তু কোনো অজুহাতে আপনি আইন পড়া বন্ধ করতে পারবেন না। আপনার জ্বর হয়েছে, আইন পড়বেন। আপনি ঘুমাইতেছেন, ঘুমাইয়েও আইন পড়বেন। আপনি খাইতেছেন, খাইয়েও আইন পড়বেন। আইন স্বপ্নে দেখবেন। প্রত্যেকে একটু সেলফ কেয়ার হবেন। এবং আমাদের বর্তমান বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচণ্ড অনেক পরিমাণ লোক মারা যাচ্ছে। সো এইসব জায়গায় আপনি সেফলি আপনার চলাফেরা করতে হবে। যখন বৃষ্টি শুরু হয়, বিদ্যুৎ চমকায়, তারা কিন্তু বাইরে ইন্ডিভিজুয়াল ওই সময় ঘোরাফেরা করা যাবে না। আরেকটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা যারা সরাসরি এএসআই নিয়োগের পরে, ঠিক যেমন ব্রেকআপ হওয়ার পরে মন ভেঙে যায়, এরকম আপনাদের অনেকের মন ভেঙে গেছে। তা আমি আশ্বাস দেব যে আপনাদের প্রিয়জন আপনাকে ছেড়ে যায় নাই। আপনাদের জন্য সামনে বড় পদোন্নতির সুযোগ, একটা মেট্রোপলিটন হওয়ার সম্ভাবনা আছে।
তারপর 4টা পুলিশ ট্রেনিং সেন্টার হবে, তারপরে আরও কত কিছু আছে, পুলিশ লাইন্স হবে, এই সেই ফাঁড়ি হবে। সো আমাদের ডে বাই ডে আমাদের দেশে জনসংখ্যা বাড়তে, জনসংখ্যার সাথে আমাদের কিন্তু এই যে বাহিনীর ফোর্সেরও কিন্তু একটা মানে ব্যালেন্স রাখা হয়। জনসংখ্যা যত বাড়বে ফোর্সের সংখ্যা তত বাড়াতে হবে। আজকে দেখলাম এই যে কতগুলা পুলিশে পদ সৃষ্টি হচ্ছে। সো প্রমোশন কিন্তু কোনোদিনও কমবে না, বাড়বে ছাড়া। তো যারা হতাশাগ্রস্ত হচ্ছেন, আমি বলবো এটার কোনো প্রয়োজন নাই। আপনি নিজেকে এমনভাবে প্রস্তুত করেন যে 500 র্যাঙ্ক লাগবে প্রতি বছর, এই 500-র মধ্যে একটা সিরিয়াল আমার থাকবে। ঠিক এইভাবে নিজেকে প্রস্তুত করেন, কোনো অজুহাত না। অনেকে বই ছিঁড়ে একটা পোস্ট দেয়, সেখানে এইরকম আঙ্গুলেরও পোস্ট দেয়, মানে সে নিজেকে বড় কিছু একটা দেখাতে চাচ্ছে। আমি বই ছিঁড়ে পোস্ট দিয়েছি, আমি পড়ালেখা করব না। দ্যাটস ইওর ফেইলিয়ার। তোমার আপনার নিজের ক্ষতি হবে। সো বি কেয়ারফুল। পড়ালেখা আমরা করতেই থাকব। ধন্যবাদ সবাইকে আজকে যারা লাইভ ক্লাসে আসছেন। আমরা যতটুকু পড়ব সেটুকু যেন আমাদের মাথায় থাকে, এটা গুরুত্বপূর্ণ। আমি 2 বছর পরে র্যাঙ্ক পাই, কোনো ব্যাপার না, কিন্তু যতটুকু পড়বো যেন মাথায় থাকে। এই আইন যখন একসময় পড়তে পড়তে আপনার ইজি হবে, তখন আপনি নিজেই প্রশ্ন তৈরি করতে পারবেন। এর বিভিন্ন এই পেজ থেকে ওই পেজ থেকে আপনি নিজে প্রশ্ন তৈরি করতে পারবেন, বুঝবেন। যারা প্রাইমারি স্টেজ, প্রাথমিক লেভেল, আমি তাদের জন্য শুরু করছি। আপনারা জানেন আমি ধীরে ধীরে পড়াচ্ছি, এটা যেন আমাদের মনে থাকে। দুইশো 99 থেকে 348 পর্যন্ত আমরা চলে আসছি। আমি কি একটু রিভিশন দেব 299 থেকে? সবাই বলেন, নাকি নতুন ধারা এখনই পড়ানো শুরু করব? আমরা হালকা একটু রিভিশন দেই। আমরা এই গত 2 দিন ক্লাস হয় না, এছাড়াও আমাদের পড়ালেখার প্রতি আগ্রহ কম। রিভিশন দিলে হয় কি, আপনার মনে থাকে, ভালো করে মনে থাকে, পূর্বের পড়াগুলো চলে আসে। সবাই আমার সাথে সাথে বলবেন, নিজেকে যাচাই করবেন। 299 ধারা হচ্ছে অপরাধজনক নরহত্যা। আপনি নিজে নিজে বলেন, মনে মনে ভাবেন যে এখানে কি আছে। অপরাধজনক নরহত্যা, নরহত্যা একটা মানুষ হত্যা হবে। আচ্ছা, এটা যদি কুকুর হত্যা হয়, সেটা কি এই ধারায় আসবে? আসবে না। এই যে খুন 300 ধারায়, এটা শুধু কিন্তু ম্যান টু ম্যান, মানুষ, আর কিছু কিন্তু না। আপনি একটা কুকুর হত্যা করলেন, আপনার কি শাস্তি আছে? আপনারও আছে। প্রাণী কল্যাণ আইন 2019 আমরা পড়ব। তাহলে অপরাধজনক নরহত্যা, একটা অপরাধ করার মাধ্যমে, নর মানে মানুষ, হত্যা মানে একটা অপরাধের মাধ্যমে একটা মানুষকে হত্যা করা হবে 299 ধারায়, যে কোনো একটা অপরাধের মাধ্যমে। তবে এই মৃত্যুটা অনিশ্চিত। আপনি আপনার শত্রুর একটা ক্ষতি করার জন্য অথবা মারার জন্য আপনি গর্তের উপরে কিছু দিয়ে রাখলেন, এমনভাবে যাতে বোঝা যাবে না যে এখানে গর্ত আছে। আপনি জানেন আপনার শত্রু এখান থেকে প্রতিদিন যায়, আজকে গেলেই সে যখনই ওইটার উপর পাড়া দেবে, সাথে গর্তে পড়ে মারা যাবে। এখন সে যে এইখান থেকে যাবে, গর্তে পাড়া দেবে, মারা যাবে, এটা কিন্তু একদম শিওর না। সে হয়তো আজকে সাইড দিয়েও যেতে পারে, কিন্তু আপনার মৃত্যু ঘটানোর অভিপ্রায় আছে।
তাহলে অপরাধজনক নরহত্যা কাকে বলে, অপরাধজনক নরহত্যা কি, অপরাধজনক নরহত্যা বলতে কি বোঝায়, এরকম একটা প্রশ্ন আসলে কি লিখবেন? যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে, মানে ইচ্ছা ছিল, অভিপ্রায়ে এমন কোনো কার্যের মাধ্যমে, মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে কোনো ব্যক্তি যদি এমন কোনো কার্য করে যার ফলে একটা লোকের মৃত্যু ঘটে, তাহলে সেটা হবে অপরাধজনক নরহত্যা। আর খুনটা হচ্ছে একদম প্ল্যান, কোল্ড প্ল্যানেট মার্ডার, সুস্থ মস্তিষ্কে, অসৎ উদ্দেশ্যে, পূর্ব পরিকল্পিতভাবে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সেটা হবে খুন, 300 ধারা। অপরাধজনক নরহত্যার শাস্তি 304, খুনের শাস্তি 302। একজনকে খুন করতে গেলে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে খুন করে ফেললে সেটাও খুন হবে। এই কথাটা বলা আছে 301-এ, কিন্তু শাস্তিটা সেই হবে 302-তে। 301-এর শাস্তিও 302-তে। 300 ধারায় খুনের শাস্তি 302। 301-এ বলছে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে মেরে ফেললে সেটাও খুন হবে, সেইটার শাস্তিও 302। মানে খুন যে কোনোভাবে খুন হোক সেটার শাস্তি 302। 301 ধারা কিন্তু শাস্তি নাই। 303 সবাই জানি সর্বোচ্চ শাস্তির সংজ্ঞা। একজন ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, সে যদি কাউকে হত্যা করে তাহলে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। 304 সঠাইবেন ক। এখানে একটা লোক মারা যাবে, আপনার কোনো কাজের ফলে একটা লোক মারা যাবে, কিন্তু আপনার তাকে মারার ইচ্ছা ছিল না, কিন্তু আপনি এমনভাবে কাজকর্ম করছেন, অবহেলাভাবে কাজকর্ম করছেন, যাতে সেই অবহেলাপূর্ণ কাজের মাধ্যমে সেই লোকটা মারা গেছে। তাহলে যদি অবহেলার ফলে মৃত্যু ঘটে 304 সঠাইবেন ক। আর আপনার বেপরোয়া, দ্রুত গতি, বেপরোয়া, ওভার স্পিড, বেপরোয়া গতির কারণে যদি কোনো লোক মারা যায় তাহলে 304 সঠাইবেন খ। 307 খুনের উদ্যোগ, 308 অপরাধজনক নরহত্যার উদ্যোগ, 309 আত্মহত্যার উদ্যোগ। গর্ভপাত 312, সম্মতি ব্যতিরেকে গর্ভপাত 313, গর্ভপাত করার ফলে যদি মৃত্যু হয়ে যায়। 315 এমন কোনো কাজের ফলে মৃত্যু, এমন কোনো কার্য সংঘটিত করা যার ফলে গর্ভস্থ সন্তান হয় গর্ভে বসে মারা যাবে, নইলে জন্মানোর পরে মারা যাবে। 316 এমন কোনো কাজের ফলে নারীকে যদি এমন কোনো আঘাত করা হয় যাতে নারীর ক্ষতি হইল না কিন্তু নারীর পেটের বাচ্চা মারা গেল, তাহলে সেটা হবে 316। 12 বছরের কম বয়স্ক কোনো শিশুকে ভরণ পোষণ দিতে অসমর্থ, পালন করতে অসমর্থ, ভাল লাগে না, ছেলে চাইছিলাম ছেলে হবে, হয়েছে মেয়ে, মেয়ে আমরা পালন করব না, পরকীয়া সম্পর্ক করছিলাম, ভালোই করছিলাম কিন্তু বাচ্চা হয়ে গেছে, আমরা চাই নাই, তাহলে এই বাচ্চাকে আমরা রাখবো না। এইভাবে কোনো 12 বছরের নিচের কোনো সন্তানকে যদি আপনি ত্যাগ করেন বা বর্জনের উদ্দেশ্যে কোথাও ফেলে দেন, বর্জন করেন, তাহলে শাস্তি 317। আর মৃত শিশুর জন্ম গোপন করার জন্য তাকে যদি কবরস্থ করা হয় 318। আঘাতের সাইডটা আমাদের বুঝতে হবে। আমাদের দেশে মারামারি ঘটে,
মারামারি ঘটে, একজন আরেকজনকে আহত করে, নিহত করে, আঘাত দেয়। আঘাতটা কিছু কিছু আঘাত আছে হালকা, একদম সাধারণ, কিছু কিছু আঘাত আছে একদম মরে যাওয়ার মতো, মরে না কিন্তু গুরুতর আঘাত। তাহলে সাধারণ আঘাত একটা, গুরুতর আঘাত আর একটা। সাধারণ আঘাতের শাস্তি একরকম, গুরুতর আঘাতের শাস্তি অন্যরকম। গুরুতর আঘাত কোনটা হবে? শুধুমাত্র 8 প্রকারের আঘাত হবে গুরুতর, আর যত আঘাত আছে সব হচ্ছে সাধারণ আঘাত। 320 গুরুতর আঘাত নিচের 8 প্রকার, এই 8টি ক্ষেত্রে হবে গুরুতর। একদম ঠাডা মুখস্থ রাখতে হবে। পুরুষত্বহীনকরণ, স্থায়ীভাবে 2 চোখের যে কোনো একটির দৃষ্টিশক্তির নষ্টকরণ, স্থায়ীভাবে 2 কর্ণের যে কোনো একটি শ্রবণ শক্তির নষ্টকরণ, অঙ্গ বা গ্রন্থি অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ, হাড় বা দন্তভঙ্গ, মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি সাধন, এমন আঘাত যা আঘাতকারী ব্যক্তিকে কমপক্ষে 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা ভোগ করতে হয়। এরকম মুখস্থ রাখলে আপনার কি হবে? হঠাৎ একটা এমসিকিউ আসলো, রহিম নামক এক ব্যক্তি রবিউল নামক এক ব্যক্তির সাথে মারামারির সময় মনে করেন হাতের আঙ্গুল তার চোখের মধ্যে ঢুকিয়ে একটা চোখ নষ্ট করে ফেলে। এক্ষেত্রে রহিমের অপরাধ কত ধারায় বর্ণিত আছে, অথবা কত ধারায় তার অপরাধটা হবে? তাহলে আপনাকে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই এই আঘাতটা কোন ধরনের। এটা কি সাধারণ আঘাত না গুরুতর? এটা কি খালি হাতে করা হয়েছে নাকি অস্ত্র সহকারে করা হয়েছে? 4টা বিষয় আপনাকে ভেরিফাই করতে হবে। তাহলে একটা চোখ নষ্ট হয়েছে, আমরা 320-এ পড়ছিলাম গুরুতর আঘাত কোনটা? স্থায়ীভাবে 2 চোখের একটা যদি নষ্ট করে ফেলে, তাহলে এটা কিসে যাবে? গুরুতর আঘাতে যাবে। তাহলে গুরুতর আঘাত এখন হাত দিয়ে আঙ্গুল ঢুকিয়ে, তাহলে খালি হাতে করা হয়েছে। তাই সাধারণ আঘাতের 2টা শাস্তির ধারা 323, 324। খালি হাতে 323, অস্ত্র সহকারে 324। আবার গুরুতর আঘাতের 2টা ধারা শাস্তির 325, 326। প্রথমে খালি হাতে 325 আর অস্ত্র সহকারে বা অন্যভাবে 326। তাহলে চোখ নষ্ট করছে, এটা গুরুতর আঘাত। তাহলে গুরুতর আঘাতের শাস্তি 2টা ধারায় যাবে, হয় 325 নয় 326। 325, 326। তাহলে যেহেতু খালি হাত দিয়ে করা হয়েছে, তাহলে যাবে 325। এইভাবে আপনাকে কয়েকটা বিষয় আইডেন্টিফাই করে বুঝে শুনে তারপর আপনার উত্তরটা করতে হবে। তাহলে 8 প্রকারের জিনিস আপনাকে। রমেশচন্দ্র দাস একজন খুবই রাগী মানুষ, বডি বিল্ডার। তার সাথে আমিনুল ইসলামের হালকা কথা কাটাকাটির জেরে রমেশচন্দ্র দাস তার বডি বের করে এমন সজোরে একটা ঘুষি মেরে আমিনুলের 3টা দাঁত ফেলে দিল। তাহলে এই ক্ষেত্রে তার অপরাধটা কত ধারায় হবে? তাহলে আপনি যদি না জানেন যে হাড় বা দন্তভঙ্গ, দাঁত ভাঙা, দাঁত ফেলে দেওয়া, এটা একটা গুরুতর আঘাত, এটা একটা গুরুতর আঘাত, তাহলে এটা কি দিয়ে করা হয়েছে? হাত দিয়ে করা হয়েছে। তাহলে এটার শাস্তি যাবে 325 ধারায়। একই কাজটা মারাত্মক অস্ত্র বা অন্য কোনো অন্য মাধ্যম, উত্তপ্ত বস্তু, ক্ষয়কারক, বিষাক্ত বস্তু, কর্তন করার যন্ত্র, যে কোনো কিছু দিয়ে যদি কিছু করা হয়, তাহলে সেটা আবার যাবে 326-এ। তো এইভাবে আপনারা শিখবেন যখন ধারাগুলো পড়বেন। 320 গুরুতর আঘাত 8টি ক্ষেত্র। 323 সাধারণ আঘাতের সাধারণভাবে যদি সাধারণ আঘাত করা হয় হাত দিয়ে, তাহলে 323। 324 মারাত্মক অস্ত্র অথবা বিষাক্ত বা যে কোনো অন্য মাধ্যমে যদি সাধারণ আঘাত করে। 325
খালি হাতে যদি গুরুতর আঘাত করে 326, মারাত্মক অস্ত্র বা অন্য যে কোনোভাবে যদি গুরুতর আঘাত করে। আরেকটা ধারা আছে 326 সটাইবেন ক, দুইটা চোখ একই সাথে দুইটা চোখ যদি উপড়াইয়া ফেলে বা নষ্ট করে ফেলে তখন 326 ক। 327 জোরপূর্বক সম্পত্তি, জোরপূর্বক সম্পত্তি প্রদান করতে বাধ্য করার জন্য বা অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য। সাধারণ আঘাত করলে 327, গুরুতর আঘাত করলে 329, মাঝখানে অপরাধ করার উদ্দেশ্যে মলম পার্টি হোক বা বিষ প্রয়োগ পার্টি হোক, আমাদের ইদানিং এই যে কি শহর এলাকায় দেখা যাচ্ছে স্কোপোলামিন নামক একটা বিষাক্ত বস্তু, নেশাদ্রব্য, এটা আপনার সামনে এসে একটা কাগজে একটা ঠিকানা জিজ্ঞেস করবে, একটা কার্ড দেখাবে, ভাই দেখেন তো এই ঠিকানাটা চেনেন কিনা, আপনার চোখের সামনে ধরবে। ওইটাই কিন্তু ওই গুঁড়া পাউডার অদৃশ্য ইনভিজিবল ভাবে অদৃশ্যভাবে লাগানো থাকে। আপনার নাকের সামনে ধরলে আপনি নিঃশ্বাসের মাধ্যমে ওইটা নাকে চলে যায়। চলে যাওয়ার পরে কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনার মস্তিষ্ক মানে হ্যাক হয়ে যায়। মস্তিষ্ক তখন আপনি মানে কমান্ডে কাজ করা শুরু করবেন, আপনার পুরোপুরি সেন্স কাজ করবে না। তখন সে বলবে মোবাইলটা দেন, আপনি দিয়ে দেবেন, মানি ব্যাগটা দেন, দিয়ে দেবেন। মনে হচ্ছে দুই আত্মীয় একজন আরেকজনকে দিচ্ছে। তো স্কোপোলামিন একটা বিষাক্ত মাদক, এটা দিয়ে যদি তাহলে আপনার মানি ব্যাগ সব কিছু নিয়ে যায়, তাহলে অপরাধ করার উদ্দেশ্যে যদি এরকম বিষ প্রয়োগ করে তাহলে সেটা হবে 328। 330 পুলিশ আগে পাবলিককে টর্চার করবে। 330 জোর করে স্বীকারোক্তি আদায়ের উদ্দেশ্যে বা সম্পত্তি প্রত্যার্পণ করতে বাধ্য করার জন্য যদি সাধারণ আঘাত করে 330, গুরুতর আঘাত করলে 331। এবার পাবলিক পুলিশকে একটু টর্চার করবে 32, 33। সরকারি কর্মচারী সরকারি কর্তব্য পালনকালে যদি সাধারণ আঘাত করে তাহলে 332, গুরুতর আঘাত করলে 333। এই পর্যন্ত আমরা পড়ছিলাম। আর একটা হচ্ছে অবৈধ বাধা। যে লোকের যেই দিকে যাওয়ার অধিকার আছে, একটা সরকারি রাস্তা সবার হাঁটার অধিকার আছে, আপনি যাইয়া থামাইলেন, না তুই যেতে পারবি না, উইদাউট এনি রিজন, দেয়ার ইজ নো রেস্ট্রিক্টেড এরিয়া, দেয়ার ইজ নো রেস্ট্রিকশন বাই গভর্নমেন্ট, কোনো কিছুই না, আপনি খালি খালি যদি থামান, যেদিকে যার যাওয়ার অধিকার আছে সেদিকে যাওয়া হতে যে মানে গমনে যদি আপনি বাধা প্রদান করেন সেটা অবৈধ বাধা। একটা নির্দিষ্ট সীমাবদ্ধ এরিয়ার মধ্যে যদি আপনি একটা লোককে আটকে রাখেন, অর্থাৎ সেই নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে যাইতে যদি আপনি বাধা দেন তাহলে সেটা হবে অবৈধ অবরোধ। অবরোধ মানে আটকে রাখা। আপনার নিজের বাড়িতে আপনার শত্রু হয়ে গেছে অনেক, আপনার নিজের বাড়িতে চারপাশে ওয়াল দেওয়া, এখন আপনি নিজেই বের হইতে পারছেন না, শত্রু পার্টি চারপাশে ঘিরে রাখছে, বলছে ওরে দেখা মাত্র গুলি করবে, ও বাড়িতে বাইরে এলেই। তাহলে এটা কি, আপনাকে এটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে, এরিয়ার বাইরে যে অর্থাৎ গমনে বাধা দেওয়া হচ্ছে, তখন সেটা অবৈধ অবরোধ। আপনারা জানেন অবৈধ অবরোধের শাস্তি 342, তবে 42-এর শেষে 2, তাই সর্বোচ্চ 2 দিন পর্যন্ত আটকে রাখলে 342, 343-এর শেষে 3, 3 থেকে 9 দিন পর্যন্ত আটকে রাখলে 343, আর 344 হচ্ছে 10 দিন থেকে তার উপরে যত দিন, সব 344। 346, 345 একজন ব্যক্তিকে মুক্তির জন্য রিট আদেশ দেওয়া হয়েছে, হাইকোর্ট আদেশ দিয়েছে অমুক আসামিকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তারপরেও যদি আপনি আটকে রাখেন 345। এভাবে আমরা পড়ছিলাম।
আজকে আমরা সম্পূর্ণ নতুন কিছু ধারা পড়বো, একদম অল্প কিছু। অপরাধমূলক বল প্রয়োগ আর একটা হচ্ছে আক্রমণ। চমৎকার একটা ধারা আছে এই কয়টা ধারার মধ্যে। কেউ ক্লাস থেকে যায়েন না, একটু শোনেন। অপরাধমূলক বল প্রয়োগ। অপরাধ করার জন্য সম্মতি ব্যতিরেকে বল প্রয়োগ। অপরাধ করার জন্য সম্মতি ব্যতিরেকে বল প্রয়োগ। বল প্রয়োগ মানে কি? একটা স্থির বস্তু আছে, এটাকে মুভ করানো। এটা একটা রুবিক্স কিউব, মাই ফেভারিট। তো এটা এইখানে আছে, এটাকে আমি যদি মুভ করাই, বল প্রয়োগ। নর্মাল মুভ করাই, এটাকে সরিয়ে দেই। নিউটনের ফার্স্ট সূত্র অনুযায়ী, স্যার আইজ্যাক নিউটনের প্রথম সূত্র আপনারা জানেন? কোনো বস্তুর উপর যদি কোনো বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ এভাবে যে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। একটা গাছের পাতা, সেটাও কিন্তু স্থির থাকে। যখন বাতাস এসে বল প্রয়োগ করে তখন কিন্তু এটা আন্দোলিত হয়। নইলে বাইরে থেকে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ না করায় সেটা কিন্তু স্থির থাকে। তার বল প্রয়োগ হচ্ছে মুভ করানো। আর অপরাধমূলক বল প্রয়োগ মানে হচ্ছে অপরাধ করার উদ্দেশ্যে। অপরাধ করার উদ্দেশ্যে। আপনি একটা নৌকা, আপনি ঘাটে বাজারে গেছেন, বেঁধে রাখছেন, কেউ একজন এসে এই নৌকাটার দড়িটা খুলে দিল, নৌকাটা ভেসে গেল, তাহলে কি এটা আপনার ক্ষতি, বিরক্তি সৃষ্টি করা হইল? এটা কিন্তু এক ধরনের অপরাধমূলক বল প্রয়োগ। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মনে করেন আপনি আপনার বিল্ডিং বাড়িতে আপনি একটা কুকুর পোষেন। এই কুকুরটা অনেক হিংস্র। এখন আপনি ছাদে বসে আছেন, হঠাৎ দেখতেছেন আপনার এক্স গার্লফ্রেন্ডের ছেলে, যার বিয়ে হয়ে গেছে, এক্স গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, ওর ছেলে স্কুলে যাচ্ছে 10-11 বছরের। এক্স গার্লফ্রেন্ডের ছেলেকে দেখলেই তো আপনার রিশ বাজে। তখন আপনি কি করলেন? সাথে সাথে ছাদ থেকে নেমে, আমিনুল হক শাকিল, আপনি ছাদ থেকে নেমে কি করলেন? আপনার ওই যে কুকুরটার দড়ি ছাড়িয়ে দিলেন, যাতে ওই এক্স গার্লফ্রেন্ডের ছেলেটাকে আক্রমণ করতে পারে। তাহলে আপনি এই যে কুকুরটা লেলাই দিলেন, লেলাইয়ে দেওয়ার পরে কি হবে? এই বাচ্চাটা ক্ষতি হবে অথবা ভয় পাবে। ভয় পাওয়ার ফলে সে দৌড় দেবে। এই যে আপনি ক্ষতি, জখম, ভীতি তৈরি করতেছেন, অপরাধের উদ্দেশ্যে আপনি ক্ষতি, জখম, ভীতি যে তৈরি করতেছেন, এটাই হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। এটা আপনার বুঝতে হবে অপরাধমূলক বল প্রয়োগটা কি। অপরাধ করার জন্য সম্মতি ব্যতীত যে বল প্রয়োগ করা হয় সেটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। আপনি কারো প্রতি অপরাধ করতে চাচ্ছেন, তার সম্মতি ব্যতীত যদি তার উপর বল প্রয়োগ করেন, সেটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। অর্থাৎ কুকুর লেলাইয়ে দেওয়াটা হচ্ছে অপরাধমূলক বল প্রয়োগ। আর একটা হচ্ছে আক্রমণ। আর একটা হচ্ছে আক্রমণ। আক্রমণটা হচ্ছে কোনো ব্যক্তি জেনে শুনে এমন একটা অঙ্গভঙ্গি করতেছে যার দ্বারা সামনের ব্যক্তির মনে একটা ভয় তৈরি হবে, এই বুঝি আমাকে মারবে। মারে নাই এখনো, কিন্তু এমন একটা, তো সংজ্ঞাটা হবে কি? কোনো ব্যক্তি জেনে শুনে এমন অঙ্গভঙ্গি করেন যার দ্বারা অপর ব্যক্তির মনে ভীতির সঞ্চার হয়, ভয় তৈরি হয়, সেটা হচ্ছে আক্রমণ।
কেন কেউ একজন কাউকে ঘুষি দেওয়ার জন্য মুষ্টি আন্দোলিত করলো, মানে হাত মুঠ পাকাইলো, তোরে কিন্তু এখনই, যদি ঘুষিটা দিয়ে ফেলা হয় তাহলে কিন্তু আর আক্রমণ থাকবে না। ঘুষির ফলে যদি মানে সাধারণ ক্ষয়ক্ষতি হয় দেহের, তাহলে সাধারণ আঘাতে যাবে 323, বোঝার চেষ্টা করেন। ঘুষিটা যদি দিয়ে ফেলা হয় তাহলে 323, আর ঘুষিটা দেয় নাই এমন অঙ্গভঙ্গি, মানে তোরে কিন্তু এখনই দেব, ঠিক আছে, মুষ্টিটা আন্দোলিত করলো, এই পর্যন্ত হচ্ছে আক্রমণ। এই প্রিন্স হৃদয়, সে একটা কুকুর পালতেছে, কুকুরের ছোট একটা বাচ্চা, খুবই হিংস্র। এই প্রিন্স হৃদয় কিছুদিন আগে একটা মেয়েকে প্রপোজ করছিল বরিশালের 30 গোডাউনে। ওই যে 30 গোডাউন যে নতুন রোড হয়েছে, সেলফি রোড হয়েছে, ব্যাটালিয়নের সামনে পিচ রাস্তা হয়েছে, ওখানে ঘুরতে গিয়ে একটা মেয়ে আসছিল, অনেক সুন্দর, তার পছন্দ হয়েছে, সে প্রপোজ করছে, কিন্তু এই মেয়ে রাজি হয় নাই। এখন ওই মেয়ের প্রতি রাগ প্রিন্স হৃদয়ের। আজকে দেখে তার বাসার সামনে দিয়ে এই মেয়ে যাচ্ছে। এই মেয়েটাও জানে প্রিন্স হৃদয়ের একটা হিংস্র কুকুর আছে, তাই মেয়েটা যখন যাচ্ছে তখন এই কুকুরটাকে, মেয়েটাকে দেখাই মানে কুকুরটার দড়ি আস্তে 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 ছাড়তেছে, পুরো ছেড়ে দেয় নাই, মানে ভয় দেখাচ্ছে, তোরে কিন্তু এখনই এই যে দড়ি ছাড়িয়া কুকুর লেলাই দেব। যখন কুকুরটা লেলাই দেওয়া হয় তখন অপরাধমূলক বল প্রয়োগ, কিন্তু এই যে দড়ি ছাড়তেছে মানে একটা ডেমো দেখাচ্ছে অঙ্গভঙ্গি, আসলে পুরো ছাড়ে নাই। দড়ি যখন ছাড়তে যাবে ভয় দেখাচ্ছে, তখন হবে আক্রমণ। কুকুরের দড়ি ছাড়তেছে এরকম হবে আক্রমণ, আর যদি একদম দড়ি ছাড়কে লেলাই দেয় পিছনে, তাহলে সেটা হবে অপরাধমূলক বল প্রয়োগ। আমাদের দণ্ডবিধির ভাষ্য যে বইটা আছে, এই যে একটা বই আছে, এই বইটাই কিন্তু, অথবা এই যে একটা মেইন বই আছে, এটাতে কিন্তু এই ধারাগুলাই কয়েকটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। সো উদাহরণগুলা আপনি দেখলে এরকম পাবেন উদাহরণগুলা, এখান থেকে কিন্তু এমসিকিউ তৈরি করা হবে। আক্রমণ অথবা অপরাধমূলক বল প্রয়োগ, এখান থেকে আপনি মাস্ট একটা এমসিকিউ পাবেন। তাহলে কুকুরটা যদি লেলাইয়ে দেওয়া হয়, অলরেডি পিছে পিছে ধাওয়া করতেছে, তাহলে কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ আপনাকে মুভ করানো হচ্ছে, কিন্তু আপনি যাচ্ছেন দূর থেকে, কুকুরের দড়িটা আস্তে আস্তে ছাড়া হচ্ছে, মানে হাতে নিয়ে আপনি একটা ভয় পাইতেছেন, যদি ছাড়ে তাহলে তো আমার পিছনে আসবে, ছাড়ে নাই এখনো। এইভাবে যদি ডেমো দেখানো বা অঙ্গভঙ্গি দেখানো, সেটা হবে আক্রমণ। তাই অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, এই দুইটা মিলাইয়া একটা, তার শাস্তি হচ্ছে 352। অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ সংজ্ঞা কিন্তু দুইটা ধারায়, 350, 351। 350 অপরাধমূলক বল প্রয়োগ, 351 আক্রমণ, এই দুইটা সংজ্ঞা, আর এই দুইটা মিলাইয়া একই শাস্তি হচ্ছে 352। এবার আপনি সরকারি কর্মচারী, আপনি সরকারি কাজ করতেছেন, তখন যদি কেউ আপনাকে অপরাধমূলক বল প্রয়োগ করে অথবা আক্রমণ করে, তখন তার শাস্তি যাবে 353 ধারা। সরকারি কর্মচারীকে সরকারি কাজ করার সময়, সরকারি কর্তব্য পালনকালে যদি কেউ অপরাধমূলক বল প্রয়োগ করে অথবা আক্রমণ করে, তার শাস্তি হবে 353।
এখন এই ধরনের ধারা আমরা কয়টা পাইছি, আমাদের কানেক্টেড ধারা খুঁজে বের করতে হবে। প্রথমে ছিল 152, দাঙ্গা ইত্যাদি দমনকালে যদি সরকারি কর্মচারীর উপর কেউ আক্রমণ করে। 152, আপনি দাঙ্গা দমন করতেছেন, বেআইনি সমাবেশ থেকে দাঙ্গা হয়েছে, দাঙ্গা দমন করতেছেন, তখন পুলিশকে যদি পাবলিক মারে। 152, আপনি সরকারি কাজ করতেছেন, আপনার যদি কেউ বাধা দান করে। 186, আপনি সরকারি কাজ করতেছেন, আপনাকে যদি কেউ আঘাত করে, সাধারণ আঘাত করলে 332, গুরুতর 333। এবার আপনি সরকারি কাজ করতেছেন, সেই সময় যদি আপনাকে কেউ অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করে, তখন 353। দেখেন, এই সরকারি কর্মচারীকে এমন একটা প্রশ্ন ঘুরাই দিল এমসিকিউ, ক নামক পুলিশ অফিসার অথবা ক নামক ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ বলে রাজধানীর গুলিস্তান এরিয়ায় অবৈধভাবে ফুটপাত দখল করা কিছু দোকান উচ্ছেদ করতে যায়। যার পরে সেখানের দোকানদাররা এই ম্যাজিস্ট্রেটকে দোকান উচ্ছেদ করতে প্রথমে বাধা দেয়, তারপর তাকে আঘাত করে। 5-6 জন দোকানদার প্রথমে তাকে বাধা দেয়, তারপর তাকে ভয়ভীতি দেখায়, আক্রমণ করে, আঘাত করে, এই ধরনের কাজ করে। সর্বোপরি তাকে বাধা দেয়, তাকে আক্রমণ করে এবং আঘাত করে। এক্ষেত্রে এই দোকানদারদের শাস্তি কত ধারায়? এক্ষেত্রে উক্ত ব্যক্তিদের অপরাধ বর্ণনা করুন, তাদের দায়বদ্ধতা আলোচনা করুন, তাদের অপরাধ কি। একটা যদি প্রশ্ন এরকম আসে, তাহলে আপনাকে কয়েকটা ধারা আনতে হবে। ম্যাজিস্ট্রেট একজন সরকারি কর্মচারী, 5-6 জন দোকানদার, তার মানে একটা বেআইনি সমাবেশ, তারা হিংস্রভাবে বাধা দিয়েছে, প্রথমে 152 আসবে। তার সরকারি কাজে বাধা দিয়েছে 186 আসবে। তাকে আঘাত করছে, সাধারণ হইলে 332, গুরুতর হইলে 333, এবং তাকে আক্রমণ করছে 353। এইভাবে কিন্তু সমস্ত কানেক্টেড ধারাগুলো যদি আপনি আনতে পারেন, তখন কিন্তু আপনি বেশি নাম্বার পাবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে সরকারি কর্মচারীকে যদি কেউ আঘাত দেয় সরকারি কাজ করার সময়, তাহলে কিন্তু ওই আঘাতের অধ্যায়ে চলে যাবে। আঘাতের অধ্যায় কত পর্যন্ত আমরা জানি? 319 থেকে 338 ক পর্যন্ত। তারপর অবৈধ অবরোধ 339 থেকে 348। অপরাধমূলক বল প্রয়োগ এবং আক্রমণ, এইটার ধারা হচ্ছে 349 থেকে 358। এই স্পেসিফিক কোন কোন কত কত ধারার মধ্যে কোন কোন বিষয়, এই দণ্ডবিধি একটা সুবিধা হচ্ছে আপনার বিষয় ভিত্তিক আলাদা আলাদা করা। যেমন চুরির ধারার মধ্যে অন্য ধারা নাই, প্রতারণার ধারার মধ্যে অন্য ধারা নাই, এই যে আঘাতের ধারার মধ্যে অন্য ধারা নাই, প্রত্যেকটা আলাদা আলাদা করা। বেআইনি সমাবেশের ধারা সব একসাথে। সরকারি কর্মচারীকে যদি কেউ আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ করে, তাহলে 353। এবারে 354 ধারাটা একটা গুরুত্বপূর্ণ। কোন নারীর শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, এই প্রত্যেকটা ধারায় দুইটা বিষয়, অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ একসাথে।
কোনো নারীর শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটা হচ্ছে ইপটিজিং করা, একটা হচ্ছে যৌন পীড়ন করা, আর একটা হচ্ছে শালীনতা নষ্ট করা। শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে আক্রমণ এই 354 ধারা। কোনো নারীকে ইপটিজিং করলে সেটা হচ্ছে 509 ধারা। আর যৌন পীড়ন হচ্ছে দণ্ডবিধির 10 ধারা। আপনাকে বুঝতে হবে শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, তার মানে কি নষ্ট করার অভিপ্রায়ে এখনো কিন্তু নষ্ট হয় নাই। 354 ধারায় এটা কিন্তু শালীনতা নষ্ট করা না, শেষে কি বলছে, অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। তাহলে আমরা 349 থেকে 358 পুরাটা কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। পরের 356 ধারায় বলছে একজন লোকের বাহিত সম্পত্তি, অর্থাৎ কেউ কানের দুল পরে আছে, গলায় স্বর্ণের চেন পরে আছে, পকেটের মানি ব্যাগে টাকা নিয়ে আছে, এই সে সম্পত্তিগুলো বহন করতেছে নিজের বডিতে, এই বাহিত সম্পত্তি চুরি করার অভিপ্রায়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। চুরি করার অভিপ্রায়ে, এখানে কি সম্পত্তি চুরি করছে? না, করে নাই, করার অভিপ্রায়ে আক্রমণ। এটা কিন্তু চুরির শাস্তি না, চুরির ধারা না, মানে এটা চুরি করার ইচ্ছা আছে, ইচ্ছা করে চুরি করার অভিপ্রায়ে তাকে আক্রমণ করছে। 349 থেকে 358 আপনার মনে রাখতে হবে, এটা কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণের শাস্তি। 354 ধারাটা সেরকম, কোনো নারীর শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে, নষ্ট করে নাই মানে করার ইচ্ছা ছিল তার, অভিপ্রায়ে তাকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। একটা মেয়ে বোরকা পরে যাচ্ছে, তখন এই মেয়েটার বোরকা ধরে টান দেওয়া হলো, তাহলে এটা কি হইল? বোরকা ধরে টান দেওয়া হলো, তার সাথে কি যৌনতা করা হলো, তাকে ইপটিজিং করা হলো, নাকি শালীনতা নষ্ট করা হইল? বলেন তো, এর একটাও হয় নাই। হয়েছে কোনটা? তার শালীনতা নষ্ট করার উদ্দেশ্যে, অভিপ্রায়ে তাকে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হলো। এই মেয়েটার বোরকাটা যখন টান দেওয়া হয়েছে, সে কিন্তু বিরক্ত হয়েছে, ক্ষতি, ভীতি, বিরক্তি, সে কিন্তু ভয় পাইছে, না জানি এরা আমাকে কি করবে। এই যে ভয় তৈরি করা, অর্থাৎ এমন অঙ্গভঙ্গি, এমন কোনো কাজ যাতে ভীতির সৃষ্টি হয়, সেটা আক্রমণ। আর এই যে বোরকা টান দেওয়ার ফলে মেয়েটাও কিন্তু সক্রিয় হয়ে গেছে, মুভ করা শুরু করছে। এই যে কাউকে অপরাধ করার জন্য মুভ করানো, অপরাধ করার জন্য সম্মতি ব্যতীত মুভ করালেই কিন্তু অপরাধমূলক বল প্রয়োগ, এবং এমন কোনো কাজের ফলে যদি ভয় সৃষ্টি করা হয়, সেটা হচ্ছে আক্রমণ। তাহলে দুইটা বিষয় আসছে। শালীনতা নষ্ট করার অভিপ্রায়, এখানে কিন্তু নারীর শালীনতা নষ্ট হয়ে যায় নাই, করার অভিপ্রায়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হয়েছে। আর ইপটিজিংটা কি? 509 ধারায়। এই ইপটিজিংটা কিন্তু একটু দূর থেকে করা হয়, মানে এমন কিছু কথা, এমন কিছুর অঙ্গভঙ্গি, ডেমো, যেটা দূর থেকে করা হবে। নারী চোখের সামনে এমন কিছু বললো, শীষ দিল, সাউন্ড উচ্চারণ করলো, বাজে একটা কমেন্ট করলো, ঠিক আছে, বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, তারপর কিছু একটা দেখাইলো, ঠিক আছে, এটা কিন্তু দূর থেকে হবে, চোখের সামনে তবে দূর থেকে। এইটা হইলে হবে ইপটিজিং। আর
কোনো কিছু আক্রমণ যদি করে নারীকে, তখন হবে এই 354। আর নারী শিশুর 10 ধারায় যৌনপীড়ন হবে কখন জানেন? বডিতে টাচ করলে। কোনো ব্যক্তি তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে যদি কোনো নারীর কোনো অঙ্গ, অর্থাৎ পুরুষ তার নিজের অঙ্গ দিয়ে নারীর কোনো অঙ্গ যদি স্পর্শ করে, এই টাচ না করা পর্যন্ত কিন্তু যৌন পীড়ন হবে না। যদি আপনার টাচ করে ফেলে, যদি আপনাকে টাচ করে ফেলে, আপনাকে জড়িয়ে ধরলো, আপনার সম্মতি ব্যতিরেক, আপনাকে চুমু খাইলো, ঠোঁটে চুমু খাইলো, যে কোনো কিছু টাচ যদি করে, তখন নারী শিশুর দোষ। টাচ করতে হবে। আর টাচ করে নাই, দূর থেকে অঙ্গভঙ্গি, কথা, কার্য বিভিন্ন কিছু করতেছে, দূর থেকে হইলে হবে দণ্ডবিধির 509 ইফটিজিং। চোখের সামনে দূর থেকে করলে হবে ইফটিজিং, কাছে এসে টাচ করলে, বডি টাচ করলে হবে যৌনপীড়ন। আর শালীনতা নষ্ট করার জন্য আক্রমণ যদি করা হয়, তখন হবে 354। 354, 509 নারী শিশু 10। এটাকে আপনারা বুঝতে পারছেন? সবাই একটু কমেন্ট করেন, না বুঝলে আমি আবার বুঝিয়ে দেব। এবার 355, কাউকে অপমান করার উদ্দেশ্যে তাকে যদি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা হয়। অপমান করার উদ্দেশ্যে, মনে করেন আপনি একজনকে জুতা মারলেন, মঞ্চে আছে, মঞ্চে ভাষণ দিতেছে, ভাল লাগে না, কিছু লোক তাকে জুতা মারলো, তাহলে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ। এই জুতা মারলে কি হবে? হবেটা কি তার? সে বিরক্ত হবে, তার ক্ষতি হবে, তার জনসমর্থন নষ্ট হবে, সে একটু ভয় পেয়ে যাবে। ক্ষতি, ভীতি, বিরক্তি যদি তৈরি করে, সে কিন্তু মুভ করবে, এই জুতো যেন না লাগে, এই সরবে। এই যে মুভ করালেই, অপরাধ করার উদ্দেশ্যে মুভ করালেই অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। তাহলে অপমান করার উদ্দেশ্যে অনেক আসামিকে আদালতে নেওয়া হয় না, গাড়িতে বা ওই যে আদালত প্রাঙ্গণে দেখেন না জুতা মারে, এটা কিন্তু সেই অপমান করার অভিপ্রায়ে আক্রমণ বা অপরাধমূলক বল প্রয়োগ। অসম্মান করার উদ্দেশ্যে একজনের মাথার চুল ফেলে দেওয়া হলো, খালি খালি গোপ কাটিয়ে দেওয়া হলো, গোপ, এটা কিন্তু অপমান করার উদ্দেশ্যে আক্রমণ। আর 356 আজকের ক্লাসের লাস্ট ধারা, কোনো ব্যক্তি কর্তৃক বাহিত সম্পত্তি চুরি করার উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ। এখানে চুরি কিন্তু হয় নাই। পকেটমার আপনার পকেটে হাত দিল, আপনি ধরে ফেললেন, এটা কিন্তু 356। আপনার গলায় স্বর্ণের চেন কেউ নেওয়ার জন্য আপনাকে আক্রমণ করলো, টান দিল, কিন্তু নিতে পারে নাই, নিলে কি হবে? চুরি হয়ে যাবে। আর যদি না নিতে পারে, আপনি তাকে ধরে ফেললেন, তখন কিন্তু এই 356। কেন? আপনাকে আক্রমণ করা হয়েছে। বাহিত সম্পত্তি চুরি করার অভিপ্রায়ে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, এটা হবে 356। তাহলে 350 অপরাধমূলক বল প্রয়োগ, অপরাধ করার জন্য সম্মতি ব্যতিরেকে যদি বল প্রয়োগ করেন, তাহলে অপরাধমূলক বল প্রয়োগ 350। এমন কোন অঙ্গভঙ্গি বা কাজের ফলে যদি অন্য লোকের মনে ভীতির সঞ্চার হয়, তাহলে সেটা হবে আক্রমণ, 351। আর এই দুইটার শাস্তি হচ্ছে একসাথে 352। 353 সরকারি কর্মচারীকে সরকারি কাজ করার সময় যদি আপনি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করেন, তাহলে 353। কোনো নারীর শালীনতা নষ্ট করার অভিপ্রায়ে যদি বল প্রয়োগ বা আক্রমণ করেন, তাহলে 354। কাউকে অপমান করার উদ্দেশ্যে বল প্রয়োগ অথবা আক্রমণ করলে 355। আর কারো শরীরে বহন করতেছে বাহিত সম্পত্তি
আপনি যদি চুরি করার উদ্দেশ্যে আক্রমণ করেন, টান দিলেন ধরে ফেললো, চুরি করার উদ্দেশ্যে যদি আক্রমণ করেন বা অপরাধমূলক বল প্রয়োগ করেন, তখন 356 ধারা। প্রত্যেকে লাইভ ক্লাসে থাকবেন। লাইভ ক্লাসে থাকলে যেভাবে পড়াটা হয়, পরে আপনি রেকর্ড ক্লাস থাকলে হয়তো এত এত আপনার মনোযোগ থাকে না বা আগ্রহ থাকে না। সো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। সবাই একটু পড়ালেখার প্রতি ভালোবাসা রাখবেন। শীঘ্রই আপনাদের জন্য বড় একটা প্রমোশন ফাইল তৈরি হবে 2027 সালে। সো ডোন্ট লস ইয়োর হোপ। আশা ছাড়বেন না। উইল সাকসেস ওয়ান ডে। থ্যাংক ইউ।